আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ধর্ষণের সাথে নারীর পোশাকের সম্পর্ক বিষয়ে। জনাব মহিউদ্দিন মোহাম্মদ 29 জুলাই 2021 সালে লেখা ফেসবুক পোস্ট, এটি ওনার আরেকটি লেখা মানুষ এবং অন্ধকারের প্রশংসা থেকে সংকলিত, প্রায় 4000 ওয়ার্ডের একটা লেখা সুলিখিত। সেটার উপর আমরা আলোচনা করছিলাম। প্রথমভাবে আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেছেন CSCS এর পরিচালক জনাব আব্দুল কাইয়ুম সৌরভ। এরপরে আমাদের ইব্রাহিম হোসেন, পরিচালক আধুনিক ভাষায়ন ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনি এটার উপরে আলোচনা করেছেন। CSCS এর নির্বাহী পরিচালক মাসুদুল আলম আলোচনা করেছেন এবং আমাদের চিটাগং ইউনিভার্সিটি ফিলসফি ডিপার্টমেন্টের শিক্ষক শামসুন্নাহার মিতুল ম্যাডাম আলোচনা করেছেন এবং আমি কিছু ভূমিকা সারসংক্ষেপে আলোচনা করেছি। বিরতির পরে আমাদের দ্বিতীয় সেশনে তাহলে হু ইজ উইলিং টু সে ফার্স্ট? ওকে, আমি বলি। আচ্ছা, সো ইব্রাহিম হোসেন দ্বিতীয় পর্যায়ে কিছু বলবেন। ধন্যবাদ মোজাম্মেল ভাই। তো মোজাম্মেল ভাই বিরতির আগে যে জায়গাতে শেষ করেছিলেন, উনি আমার একটা বিষয়ে উনি বলেছিলেন যে আমি ভুল বলেছি। আসলে আমি যেটা বলতে চেয়েছি যে যদিও লেখক এখানে ক্ষমতার যে বৈষম্য সেটাকেই মূল কারণ হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছেন, কিন্তু আসলে যে ধর্ষণ একটা জটিল সমস্যা এবং এটা শুধুমাত্র একটাই কারণ না, এর পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্তত পক্ষে 4টা কারণ উনি কোনো না কোনোভাবে এই আলোচনার ভিতরে এনেছেন, উনি রিফিউট করেছেন। বাট কারণগুলো উনি রিফিউট করলেও অন্য অনেকেই মনে করে এগুলোও কারণ। তো আসলে এই 4টার বাইরেও আরও অনেক কারণ আছে এবং আমি আসলে ওই পক্ষেরই, যে আমি মনে করি যে এটা অনেকগুলো মাল্টিপ্রংড প্রবলেমের একটা ফলাফল হিসেবে এটা হয়। আর এখানে সবচেয়ে বড় যে জিনিসটার আলোচনা এখানে আসে নাই সেটা হচ্ছে ধর্ষকের মনস্তত্ত্ব। এবং এর আর মোজাম্মেল ভাই যে কথা বলেছে যে মানে এই যে ধর্ষণ হচ্ছে ইটসেলফ একটা অ্যাক্ট অফ পাওয়ার, ঠিক আছে, পেনিট্রেশন ইজ অ্যাক্ট অফ পাওয়ার। তো এখানে ফিজিক্যাল পাওয়ারের ব্যাপারটা তো অনস্বীকার্য, বাট লেখক এখানে যেই পাওয়ারের কথা বলতে চাইছেন সেটা হচ্ছে সামাজিক যে পাওয়ারের বিষয়। আমরা মোজাম্মেল ভাই যে কথাগুলো বলেছে যে এখানে আমরা দেখছি মিলিটারি রেপ আছে, এথনিক রেপ আছে, হোয়াট এভার, প্রত্যেকটা রেপের কমন ডিনোমিনেটর হচ্ছে পাওয়ার, যে এখানে এটা হচ্ছে একটা দুর্বলের উপরে সবলের অত্যাচার। আচ্ছা, এই কথাটা উনি এস্টাবলিশ করতে চেয়েছেন এককভাবে, কিন্তু আসলে আমরা এর বাইরেও অনেক ব্যতিক্রম দেখি। আমি এই মুহূর্তেই যদি একটা বাংলাদেশের অনেক বেশি আলোচিত, সবচেয়ে বেশি আলোচিত এই পর্যন্ত একটা ধর্ষণ হত্যা মামলার কথা বলি, সেটা হচ্ছে সাজনীন হত্যা মামলা, যেটা হচ্ছে ট্রান্সকম লিমিটেডের মালিকের মেয়ে ধর্ষিত হয়েছে। সেটা অনেক লং ট্রায়াল গেছে, প্রায় 10 বছর যাবত, এবং মৃত্যুদণ্ড হয়েছে। তো সেই কেসটা কিন্তু আমরা দেখি টোটালি অপোজিট, যে একটা গাড়ির ড্রাইভার সে তার ওই মেয়েটাকে ধর্ষণ করেছে। তো এখানে কিন্তু টোটালি ওনার যে ফর্মুলাটা বা যে থিসিসটা উনি এস্টাবলিশ করতে চাইছে তার অপোজিট আমরা একটা দেখি, যে অপেক্ষাকৃত সমাজের দুর্বল শ্রেণীর হয়েও সে এই কাজটা করতে পেরেছে। তার মানে আমরা শুধু বিচ্ছিন্নভাবে এটা একটা পাওয়ার কনফ্লিক্ট হিসাবে যদি দেখি তাহলে এটা ঠিক হবে না। তাহলে এখানে আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে এই ধর্ষণ একটা জটিল সমস্যা, এটার নানাবিধ দিক আছে। এখানে উনি 4টা দিকের কথা বলেছে, কিন্তু কমন ডিনোমিনেটর হচ্ছে এই উনি দেখছে যে পাওয়ার প্রবলেম। কিন্তু আমি পার্সোনালি মনে করি এখানে মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে এই যেই কথাটা বলা হয়েছে, যে এখানে একটা উদাহরণ দিয়েছে উনি, গ্রামের যে ছেলেরা ওই যে মেয়েদেরকে তুলে নিয়ে যায়, এরকম কিছু ঘটনা আমি নিজেও একজনের কাছে শুনেছি, যে গ্রামে উনি কিশোর বয়সে এই ধরনের প্র্যাকটিস করেছে এবং এটা তার জন্য সে তখন কোনো গিল্টি ফিলিং করে নাই। ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ অ্যাডভেঞ্চার, জুভেনাইল অ্যাডভেঞ্চার। তো এবং
আমি যতটুকু বুঝি যে এটা অনেকটা একটা বিকৃত সাইকোলজির থেকে মানুষ এই ধরনের ঘটনা ঘটে, এবং সেটা এক একটা জায়গায় এক একটা অনুষঙ্গ কাজ করে। যেমন পোশাক একটা অনুষঙ্গ, সুযোগের ব্যাপার একটা অনুষঙ্গ, আইনের ঊর্ধ্বে থেকে যাওয়াটা একটা অনুষঙ্গ, তারপরে হচ্ছে আমি এখানে ক্ষমতা এস্টাবলিশ করে ক্ষমতার জোরে আমি পার পেয়ে যাব, এরকম একটা অনুষঙ্গ। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যে ফিজিক্যাল যে ড্রাইভটা, যার কারণে মানুষ আসলে এই অ্যাক্টটার সাথে ইনভলভ হয়, এটা আমরা অনেকটা এটার সাথে তুলনা করতে পারি যে মানে মানুষ যে চুরি করে এটাকে চুরি করার বিষয়ে যদি আমরা এটাকে খুব সহজীকরণ করি যে মানুষ তার নিড ফুলফিলমেন্টের জন্য চুরি করে, তো এটা কিন্তু সব জায়গায় চুরির এই সংজ্ঞা কিন্তু সব জায়গায় খাটে না। হ্যাঁ, কমন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমাজের বড় বড় চোর যারা, এরা কিন্তু নিড ফুলফিলমেন্টের জন্য চুরি করে না, বরঞ্চ এটা তাদের মানসিক বৈকল্য, তারা অভ্যস্ত হয়ে গেছে চুরি করতে করতে, এবং মানে তাদের মধ্যে এই টেন্ডেন্সি গ্রো করছে। এবং যারা একটা বিশেষ করে কৈশোরে কোনো ধরনের এই ম্যাল প্র্যাকটিসগুলোতে সামহাও ইনভলভ হয়ে যায়, তাদের মধ্যে একটা এই অ্যাডভেঞ্চারাস বলি বা একটা খুব কমপ্লেক্স সাইকোলজিক্যাল ড্রাইভ কাজ করে, যে সে এটার প্রতি সে ড্রিভেন হয়, এই কাজটা করতে যায়। তো উনি ওনার এই আলোচনায় টোটালি মনস্তাত্ত্বিক দিকটাকে বাইরে রাখছে। আমরা যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছ থেকে আলোচনা শুনি, আমরা দেখতে পাবো এই ধরনের অনেক সিরিয়াল রেপিস্টের ঘটনা আছে, যারা কিন্তু সিরিয়াল কিলারের মতো। তো এই ধর্ষণের মনস্তত্ত্বিক কারণটা একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। ওনার লেখার মধ্যে উনি আরেকটা যে বিষয়টা করেছে, লোকাল আর গ্লোবালকে মিলিয়ে ফেলছে। উনি এখানে আলোচনাটাকে উনি গ্লোবাল করতে চাইছে, কিন্তু এক্সাম্পলসগুলো উনি দিয়েছিল বিভিন্ন লোকাল পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে, কিন্তু উনি এটাকে আবার দেখতে চাইছে গ্লোবাল ফেনোমেনা হিসেবে। কিন্তু আসলে আমি মনে করি যদি আমরা কোনো পার্টিকুলার রিজিয়নের এই সমস্যা নিয়ে কথা বলতে চাই, তাহলে সেখানকার ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন, সেখানকার অনেকগুলো জিনিস, লোকাল ফ্যাক্টরসগুলো ওখানে কিন্তু অ্যাপ্লিকেবল। আমরা মোজাম্মেল ভাই ওই বিরতির আগে অনলাইনের যে স্ট্যাটিস্টিক্স দিল, সেখানে কিন্তু আসলে দেখা গেল যে বাংলাদেশের চেয়েও অনেক বেশি জায়গায় হচ্ছে। তো ওই সব জায়গায় কিন্তু আদার ফ্যাক্টরসগুলা এক্সিস্ট থাকার পরেও হচ্ছে, যেখানে কিন্তু আমরা যদি ল অ্যান্ড অর্ডারের কথা বলি, পাওয়ার ডিফারেন্স অতটা নাই, তাহলে ওই সবগুলো ফ্যাক্টরস থাকার পরেও ওই সব দেশগুলোতে ওগুলো হচ্ছে। তার মানে কি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, এগুলো সব বাংলাদেশের উপরে। হ্যাঁ, তাহলে মেক্সিকো, চিলি, সাউথ কোরিয়া। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই ব্যাপারটাকে খুব সরলীকরণ করে দেখার বিষয় না এটা। উনি যেরকম এটাকে পাওয়ার কনফ্লিক্ট হিসেবে দেখা যেতে চাইছে, আমি যদি মোটা দাগে করতে আমার কনক্লুশন দিতে চাই, তাহলে আমি মনে করি যে এটা একটা মানসিক বৈকল্য, ঠিক আছে। এটার মনস্তাত্ত্বিক আলোচনা অনেক বেশি জরুরি, এবং যারা এই বিষয়ে এক্সপার্ট তারা আরও অনেক ভালো এই বিষয়ে বলতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার। আপনার আলোচনাটা খুব সংক্ষেপে এবং টু দি পয়েন্টে হয়েছে। তো এরপরে মাসুদুল আলম দ্বিতীয় পর্যায়ে আলোচনা করবেন। কতক্ষণ? আমি 10 মিনিট। আচ্ছা, মোজাম্মেল স্যারকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি শুরুতে ওই স্যারের লাস্ট পয়েন্টটা আমিও আমার মতো করে একটু হাইলাইট করতে চাই, যে সেটা হচ্ছে স্যার কিছু বিশেষায়িত ধর্ষণের উদাহরণ দিয়েছেন, মিলিটারি রেপ, তারপরে এথনিক্যাল রেপ, এবং ওই যে কি রিভেঞ্জ রেপ। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি সমাজে, সাধারণ সমাজে, মূলধারার সমাজে এইসব বিশেষায়িত রেপের বাইরে কমন যে রেপগুলো ঘটে সেগুলো নিয়ে আলাপ করতেছি। এবং এই আলাপটাতে কিন্তু এই ভদ্রলোক কিন্তু এখানে বিশেষায়িত রেপগুলোর এক্সাম্পল নিয়ে আসছে, যেটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, এটা স্যার একটা চমৎকার একটা পয়েন্ট আউট স্যার করেছেন, এটা আসলেই মানে দারুণ একটা অবজারভেশন। আমি স্যার একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, ওটা নিয়ে আমি একটু বলি যে স্ট্যাটিস্টিক্সের সমস্যাটা কি। সমস্যাটা হলো যে এক এক দেশে এই স্ট্যাটিস্টিক্সগুলো কীভাবে করা হয়, যে
প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলোর ভিত্তিতে স্ট্যাটাস। এখন এক এক দেশের তথ্যের অ্যাভেলেবিলিটি কিন্তু এক এক রকম। কথা কথা বাংলাদেশে অথেন্টিক তথ্যের অ্যাভেলেবিলিটি কম। বাংলাদেশে যেই পরিমাণ ধর্ষণ হয় এগুলো কতটা রেকর্ড হয়, কতগুলো পত্রিকায় আসে, সামাজিক লোকলজ্জার ভয়ে কতগুলো ঘটনায় চেপে যাওয়া হয়, এগুলো একটা ব্যাপার আছে। আবার উন্নত দেশগুলোতে এই রিপোর্ট করা হার পুলিশ স্টেশনে যত বেশি, আমাদের এখানে অনেক কম। তো এই জন্য স্ট্যাটিস্টিক্সটা এই কারণেই সমস্যা যে, এবং আর একটা ব্যাপার আছে, এক এক দেশের মানে ধর্ষণের সংজ্ঞার যে রেঞ্জ, সেটার কারণে দেখা যায় আমাদের সমাজে যেটাকে ধর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ওই সমাজে দেখা যায় রেঞ্জটা আরও ওয়াইড। তো দ্যাটস ওয়াই দেখা যায় ওখানে আমাদের সমাজে যেটা ধর্ষণ না ওখানে সেটাও ধর্ষণ, এই কারণে ওখানে সংখ্যাটা বেশি। তো এই ধরনের অনেক ব্যাপার আছে। এর জন্য শুধু একটা স্ট্যাটিস্টিক্স দেখে আসলে মানে প্লেনলি এটা বোঝার উপায় নেই আসলে কোন দেশে ধর্ষণ বেশি বা কম। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের লিমিটেশনটা আমি বললাম। আচ্ছা, আর স্যার আমাকে দু একটা বিষয় ক্লারিফাই করতে বলছিলেন, সেটা হচ্ছে ওই যে আমি যে একটা এক্সাম্পল দিলাম ওনার ইয়া থেকে, যে স্যার বলতেই চাচ্ছেন যে আসলে কামনা তৈরি হওয়া আর ধর্ষণ করা তো এক কথা না। আসলে আমিও দুইটাকে আলাদাই দেখি, বাট আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে দুইটাই কিন্তু, একটা ছিল ধর্ষণের ইচ্ছা তৈরি হয়, একটা হচ্ছে কামনা তৈরি হয়। তো অ্যাকচুয়ালি ধর্ষণের ইচ্ছাটা তৈরি হওয়ার পূর্বের ধাপটাই কিন্তু কামনা, এবং এই কামনাটা যখন সে বৈধভাবে মিটাইতে পারে না তখনই সে অবৈধভাবে মিটাইতে যায়, বা কেউ কেউ হয়তো বা সেটা ইয়ে করে। তো সুতরাং এগুলোর রিলেশন আছে, আমি সেটি অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছিলাম। তো আমি মিতুল ম্যাডাম যে আলোচনা করছেন সেখান থেকে আমি দুইটা পয়েন্ট আমি করতে যাই। একটা আলোচনা উনি করেছেন যে ওনার কথার সামারিটা হচ্ছে যে মানে পুরুষ মাত্রই বিকৃত রুচি সম্পন্ন, এরকম মানে এই ধরনের একটা কথা উনি বলেছেন। এবং ওনার কথাবার্তা থেকে এরকম একটা সেন্স নেওয়া সম্ভব যে আসলে পুরুষরা সেক্স কেন করে, এটি অ্যাজ ইফ যেন এটা একটা প্রবলেম। তো আমার কাছে এটা খুবই আপত্তিকর মনে হয়েছে, কারণ মানে ম্যাডামের কথাগুলোর সাথে আমি যদি এগ্রি করি তাহলে এই পোস্টের যে লেখক মহিউদ্দিন মোহাম্মদ উনি একজন পটেনশিয়াল রেপিস্ট হতে পারেন। এটা খুবই আপত্তিকর একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে। তো এরপরে ম্যাডাম আরেকটা জিনিস যেটা করছেন যে ম্যারিটাল রেপ এবং ধর্ষণ দুইটাকে উনি করতে চাইছেন। তো আমি ব্যাপারটাকে আলাদাভাবে দেখি। আমি ম্যারিটাল রেপ বলে যে ব্যাপার এই টার্মটার ব্যাপারে আমার আপত্তি আছে। এটা ঠিক যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক দম্পতি এই ধরনের জোরপূর্বক ধর্ষণ বা স্ত্রীর এই মুহূর্তে ইচ্ছা নাই সেখানে পুরুষটা মানে ফোর্সফুলি ধর্ষণ করে, ফোর্সফুলি সেক্স করে, এটা এই ধরনের একটা ব্যাপার থাকারটা অসম্ভব কিছু না, এবং আমার ধারণা এটা আছেই সমাজে। তো এটাকে ম্যারিটাল রেপ বলতে আমার আপত্তি আছে, কারণ এই শব্দগুলো যে কনোটেশন এবং এই শব্দগুলো যারা বলে এবং তাদের যেই ওয়ার্ল্ড ভিউ এবং তারা যে জিনিসটা অ্যাকচুয়ালি স্টাবলিশ করতে চায় এগুলোর সাথে আমি একমত না। তো দ্যাটস ওয়াই আমি এই ধরনের জোরপূর্বক সেক্সুয়াল রিলেশনের বিরোধী, বাট ম্যারিটাল রেপ টার্মটা ইউজ করার বিরোধী আমি একই সাথে। এবং আমি মনে করি যে আমি অ্যাজ এ মুসলিম, আমি ইসলাম থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেখানে আল্লাহ রসুল কিন্তু এইসব বিষয় কিন্তু ইসলামের গাইডলাইনটা যেটা আছে সেখানে জোরপূর্বক এই সেক্স করাটাকে ইসলাম কিন্তু সমর্থন করে না এই অর্থে যে আল্লাহ রসুলের এই ধরনের হাদিস আছে তোমরা তোমাদের, আমি এগুলো খুব খোলামেলা হাদিস, আমি এখানে পাবলিকলি কতটুকু বলবো, এতই খোলামেলা হাদিস। এগুলো সমস্যাটা হলো আমরা এগুলো জানি না। কিন্তু এখানে ইসলাম যেটা করছে নারীকেও কিছু এইসব বিষয়ে ডিরেকশন দিছে, পুরুষকেও কিছু ডিরেকশন দিছে। কিন্তু আমাদের সমাজে এক ধরনের বা মানে লিবারেল সমাজে এক ধরনের ব্যাপার আছে যে এইসব বিষয়ে রুলস রেগুলেশন যেন শুধু পুরুষকেই মেনটেন করতে হবে, নারী হচ্ছে এটার বাইরে। ব্যাপারটা আসলে তা না। তো এই তো গেল আমার ওই ক্লারিফিকেশন। আমি লেখকের আলোচনা থেকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে উনি এক জায়গায় এই বলেছেন যে এই যে তবে বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত পুরুষের ধর্ষণে বেশি অংশ নিয়ে থাকে, কারণ তাদের কামই বেশি অবদমিত থাকে।
দেখেন ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে লেখক নিজেই যে ওনার লেখার ফাঁকে ফাঁকে এমন কিছু বক্তব্য উনি স্টেটমেন্ট দিয়েছেন যেগুলো অনেক ডিটেল আলোচনা দেবে রেখে। আপনি নিজেই ইব্রাহিম স্যার একটু আগে যেটা বলছেন যে ওনারও এক্সপিরিয়েন্স আছে এরকম কারোর সাথে কথা বলার, যারা বলছে তাদের কৈশোরে তারা একটা জুভেনাইল অ্যাডভেঞ্চার তারা করেছে এই ধরনের ঘটনা ঘটিয়ে। তার মানে একটা ফ্যান্টাসি, একটা কামতাড়না কৈশোরের বয়সে যেটা কাজ করে, এবং মোস্টলি যারা অবিবাহিত। তাহলে এইগুলো আমরা স্বীকার করার পরেও আমরা বলতেছি যে পোশাক কোনো ফ্যাক্টর হতেই পারে না। কি অদ্ভুত কথা। এটা ঠিক যে আমাদের সমাজের কিছু রক্ষণশীল ব্যক্তি সোশ্যাল মিডিয়া বা অফলাইনেও তারা দাবি করে যে পোশাকই একমাত্র কারণ বা এরকম কিছু। এটা আমার ধারণা এই ধরনের দাবিটা খুবই নগণ্য কিছু লোক করে। কিন্তু আমার কাছে মনে হয় যেটা যারা এটার পক্ষে তাদের বেশিরভাগই ইয়াটা হচ্ছে পোশাক হচ্ছে একটা ফ্যাক্টর। তো হ্যাঁ, একমাত্র না, কিন্তু এইটা একটা ফ্যাক্টর। এই যে অবিবাহিত পুরুষরা কেন ধর্ষণে বেশি অংশ নিয়ে থাকে উনি যেটা দাবি করেছেন, কারণ তাদের কামে বেশি অবদমিত থাকে। তাহলে তাদের কামটা তৈরি হয় কেন? ন্যাচারালি তৈরি হয়। তো সেই কামটা এই ধর্ষণের দিকে তারা ড্রিভেন হয় কেন? কারণ সোসাইটিতে এমন কিছু ঘটনা তারা দেখার পরে তাদের কাম তৈরি হয়, কিন্তু তার কামটা যখন বৈধভাবে মেটানোর সুযোগ থাকে না, তখন তারা ধর্ষণের দিকে কেউ সবাই না, অনেকে তো ইয়া করে। তাহলে সেখানে এই যে খোলামেলা পোশাক একটা ফ্যাক্টর হিসেবে তো কাজ করে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা এই লেখকের আলোচনার আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি এই পুরো আলোচনাটার একটা আইনগত দিক থেকে ফোকাস করেছেন বেশি, একটা সামাজিক ইস্যু। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যেন এটা একটা ওয়েস্টার্ন ফেনোমেনা। ওয়েস্টে বিভিন্ন সামাজিক ইস্যুকে ডিল করা হয় নানান রুলস রেগুলেশন, আইন কানুন দ্বারা। ইভেন আপনার বাচ্চাকে যে আপনি বড় করবেন, প্যারেন্টিং করবেন, সেখানেও কিন্তু নানা ধরনের আইন কানুন আছে, এবং আপনি এইসব আইন কানুনের বাইরে যেতে পারবেন না। যে ওয়েস্টার্ন সোসাইটির এটা একটা কমন লিমিটেশনস আমি বলবো, যে তারা সব কিছুকে আইন দিয়ে সলভ করতে চায়। হ্যাঁ, তো এবং ওনার এই লেখার মধ্যে কিন্তু সেটা রিফ্লেকশন আছে। তো আমার কাছে মনে হয়েছে ধর্ষণ যে এটা একটা সামাজিক সমস্যা, এটা নিছক আইন দিয়ে এটাকে ইলিমিনেট করা, বা এই যে ক্ষমতা সম্পর্কের ভারসাম্য তৈরি করলে এটা হয়ে যাবে, বা আইনের প্রয়োগ যথাযথভাবে থাকলে এটা হয়ে যাবে, সেটা না। ডেফিনেটলি আইনের প্রয়োগ যথাযথভাবে থাকলে এগুলো কমে আসবে। কিন্তু আমি যদি চাই যে ধর্ষণটা সমাজ থেকে আরও কমে যাক, তাইলে আমাকে কিন্তু এই সোশ্যাল যে ব্যাপারগুলো, মানুষের যে মোরাল, নৈতিকতা, এথিক্স, এইগুলো দ্বারা যদি মানুষকে পরিচালিত করা না যায়, তাহলে কিন্তু এইগুলো মানে শুধু আইন দিয়ে এগুলো করা যাবে না। তাহলে এই জিনিসটা এখানে উপেক্ষিত হয়েছে আমার কাছে মনে হয়েছে। এবং এই উপেক্ষিত হওয়ার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় এই ওয়েস্টার্ন যেই ইনফ্লুয়েন্স, প্যারাডাইমের যে ইনফ্লুয়েন্স, সেটা বোধহয় ইয়ে করছে আর কি। তো আপাতত এটুকুই। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা নাও আই উড লাইক টু give the chance to মিতুল ম্যাম। আমি রিকোয়েস্ট শব্দ বলছি না, যে সে উইলিংলি করেছেন যে আই উইল ডিসকাস। তো তাতে বোঝা যাচ্ছে যে আলোচনা জমে উঠছে মোটামুটি। হ্যাঁ, তো থ্যাংক ইউ মাসুদুল আলম। হ্যাঁ, থ্যাংক ইউ শামসুন্নাহার মিতুল ম্যাম। জি, থ্যাংক ইউ। আর বড় কথা হচ্ছে আমরা যখন কেউ কথা বলবে তখন আমরা মানে কারেকশন অর ক্লারিফিকেশন অর ডিসেন্ট অফ অপিনিয়ন এগুলো আমরা নোট করে নেব। একজনের বরাদ্দকৃত সময়ে একজন ফুল টাইম কথা বলবেন উইদাউট এনি ইন্টারাপশন। তো হাউ মাচ টাইম ইউ টেক? 5 মিনিট। 5 মিনিট না, ইউ গট 10 মিনিটস, নো প্রবলেম, কন্টিনিউ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আসলে প্রথমেই আমি একটু মাসুদের যে মানে ব্যাপারটা ওইটা একটু আমি ক্লিয়ার করতে চাই। আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছি সেটা মনে হয় আসলে আমি নিজেই ক্লিয়ার করতে পারি না, এই জন্য আমি আবার বলছি। সেটা হলো যে আমি এখানে বলছি যে আসলে মানে রেপের যে সংজ্ঞাটা সেটা আসলে কি, সেটা কিন্তু আমার কাছে মানে খুব ক্লিয়ার হয় নাই। তো আসলে মানে ধর্ষণটা কী ধরনের হতে পারে, মানে কয় ধরনের হতে পারে? সেটা হতে পারে ওই যে বিয়ে বহির্ভূত, অথবা মানে ম্যারিটাল সেক্স, এটাও হতে পারে। আমি সেই জিনিসটাই বলছি। এখন বিয়ে বহির্ভূত যেটা, সেটা তো আসলে এরকম রেপ হয়, এটা তো সবাই আমরা জানি। কিন্তু মানে ম্যারিটাল যে মানে সেক্সটা, সেটা আসলে কেন আমি এটাকে বলতে চেয়েছি, সেটা হলো এই যে
কনসেনসুয়াল সেক্স যেটা সেটা ঠিক আছে করে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে স্ত্রীর অমতে বা ইচ্ছার বিরুদ্ধে বা তাকে কোনো রকম সুখ বা আনন্দ না দিয়ে এই যে নিজের প্রয়োজনটা মিটিয়ে ফেলা, এটাও এক ধরনের সেক্স হতে পারে। কারণ আমি এটা এথিক্সে, যেহেতু আমি এথিক্সের ক্লাস নেই, সেখানে কিন্তু আমার এরকম একটা মানে পেপার মানে একটা টপিক ছিল, আমি কিন্তু সেখানে বলেছি এবং আমাদের যে স্টুডেন্টরা ছিল ওরা কিন্তু এভাবে আমার সাথে একমত পোষণ করেছে যে আসলে সেক্স শুধুমাত্র যে মানে জোর করে একজন পুরুষ অন্য সাথে করবে, ব্যাপারটা ওরকম না। ওরকমটা বিয়ের মাধ্যমে ওর হাজব্যান্ড ওয়াইফের মানে হাজব্যান্ড তার ওয়াইফকে রেপ করতে পারে। তো যাই হোক, এটা একটা কথা। আরেকটা কথা হলো যে আমি কিন্তু এই কথাটা বলি নাই যে পুরুষ মাত্রই ধর্ষক বা পুরুষ মাত্রই বিকৃত রুচি, এটা মানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা বলছি যে আসলে যারা রেপিস্ট তাদের মানে বৈশিষ্ট্যগুলো কী কী, সেটা হলো এই যে তারা আসলে, যেটা ইমন ভাই বলছেন যে আমি তো প্রথমে বলছি যে তারা হচ্ছে বিকৃত রুচির একজন মানুষ আমি মনে করি। আর তাদের আসলে মানসিক একটা বৈকল্য রয়েছে, তারা আবার একটা হ্যাবিচুয়াল। আরেকটা কথা বলছি আমি যে সেটা হলো যে মানে তারা আসলে এই যে মানে রেপ করা যে একটা ক্রাইম সেটা তারা বুঝতে না পারা। এবং আরেকটা কথা হলো যে তাদের মধ্যে যে নীতি নৈতিকতার একটা বোধ থাকা উচিত সেটা অনেক সময় কমে যাওয়া। এই জিনিসগুলো আমি বোঝাতে চেয়েছি যে আসলে যে মানে রেপিস্ট তারা আসলে এই ধরনের কতগুলি নেচার কাজ করে। এখন পুরুষ মাত্রই যে মানে ধর্ষক, পুরুষ মাত্রই যে আসলে বিকৃত ব্যাপারটা কিন্তু আসলে মোটেও এরকম না। এটা আমি আসলে মানে ভুল মানে বোঝানো হয়েছে বা আমি হয়তো বোঝাতে পারিনি, এটাই। তো এখন যেটা আমি বলতে চাইছি যে আসলে এই আলোচনাটায় যিনি মহিউদ্দিন সাহেব একজন মানে ব্যারিস্টার ব্যারিট ল, তো উনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ উনি অনেক ভালো কথাই বলছেন। আবার মোজাম্মেল স্যার যে কথাটা বললেন যে মানে শক্তির ব্যাপারটা, যেটা ইমন ভাই একটু মানে ক্লিয়ার করেছেন। কিন্তু আমার কথা হলো যে এই যে মানে যারা রেপ করতে যায় তারা, হ্যাঁ তারা শক্তি, তাদের অবশ্যই মানে পুরুষ মাত্রই শক্তির অধিকারী। এখন উনি একটা কথা, স্যার কিন্তু একটা কথা বলছেন যে যখনই আমি মানে যে রেপিস্ট যে রেপ করতে যায় যে শক্তি দিয়ে ক্ষমতা দিয়েই করে, কারণ ক্ষমতাটা তো পুরুষদেরই, সেই ক্ষেত্রে নারীরা কেন বাধা দেয় না? তাহলে তো সে কি এনজয় করছে না? ব্যাপারটা আসলে কীরকম? যেমন আমরা কিছুদিন আগে যে জিনিসটা দেখলাম যে ওই যে আনুশকা এবং দিহানের যে ব্যাপারটা, সেটা কীরকম ছিল? তারা, হ্যাঁ ধরলাম যে একটা মানে কনসেনচুয়াল একটা সেক্স ছিল, ঠিক আছে, কিন্তু এই ছেলেটা যখন তাকে সামনে দিয়ে পিছন দিয়ে যেভাবে করতে করতে একদম ব্লিডিং হয়ে দেবো, সে মানে খুনেই করে ফেললো। এবং খুন করার পর সে কী করলো, তাকে সে হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে যখন সে নিয়ে গেলো তখন তার মানে 7 খুন মাপ হয়ে গেল, যেহেতু সে রেপিস্ট, কিন্তু তারপর সে তাকে হসপিটালে নিয়ে গেছে। কারণ এই ব্যাপারগুলো কিন্তু আসলে কী ধরনের, কোন ধরনের মন মানসিকতার মানুষ তারা, ব্যাপারটা কিন্তু ওখানেই আসে যে একজন পুরুষ কেন রেপ করবে। আবার আরেকটা কথা মাসুদ যেটা বললেন যে মানে হয়তো তার মানে বৈধভাবে সে তার যৌন চাহিদা মেটাতে পারে না, এই জন্য সে অবৈধ মানে ব্যাপারটা খুঁজে নেয় কিংবা তার প্রয়োজনটা মেটায়। আমি তো এরকমও দেখেছি যে অনেক পুরুষদের ক্ষেত্রে যাদের স্ত্রী ইয়াং, দেখা গেছে তার সাথে তার সেক্স করার পরেও সে কী করছে যে অন্য মানে অন্যায়ভাবে সে অন্যের কাছে সেক্স করেছে, বা সে হতে পারে সে বয়স্ক নারী বা হতে পারে একদম আন্ডার এজ নারী, এরকম হতে পারে। তো এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে, এটা তো আসলে জিনিসটা তো আসলে চিন্তার বিষয়। যে আমরা এখন এমনও হয়েছে যে একজন ইসলামিস্ট বা একজন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা অনেক ঘটেছে। এটা কিন্তু একেবারে কমন এক্সাম্পল। এটা আমি দেখছি যে আমাদের দেশ ছাড়াও যে মানে অন্য যে দেশগুলো সেখানে আছে যে মানে নিজের বাবা কর্তৃক মেয়েরা রেপ হয়েছে, এরকম আসছে। এটা আমি দেখছি, আমরা অনেক আর্টিকেল পড়েছি এখানে। আবার দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তো আসলে দেখা যায় যে রাতের অন্ধকার যখন হয়ে যায় তখন দেখা যায় যে কে হাজব্যান্ড, কে ভাসুর আর কে শ্বশুর, এটা মানে খুঁজে পাওয়া যায় না। এটা খুব যোগ করেই বলা, কিন্তু এর মধ্যে অনেকাংশই সত্য আছে। তো এখন এই যে জিনিসগুলো একজন পুরুষের মধ্যে আসছে, এই ব্যাপারটা আসলে সত্যিকারের কি যে আমাদের মানে চিন্তারই বিষয়। এক্ষেত্রে মেয়েদের পোশাকটা কিংবা মেয়েদের মানে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরার ব্যাপারটা যেরকম কিছুটা হলো সত্যি, তথা তার চেয়ে বেশি হলো যে একজন যে মানে রেপ করে সেই পার্সনটা আসলে কী ধরনের, ওইটা আসলে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। কেন সে রেপ করে বা কী কারণে করে? অনেক সময় দেখা যায়, স্যার যেমন বললেন যে অনেক সময় দেখা যায় যে আমরা মানে খাবার খেয়ে খিদাটা মিটছে আপাতত, কিন্তু পুরোপুরি মেটে নেই বা ভালোভাবে ভালো খাদ্য আমরা পাইনি, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা গিয়ে আরেকজনের কাছে মানে খাদ্যটা মেটানোর চেষ্টা করছি। এটা আসলে এটা এমন এক ধরনের ব্যাপার যে এটা মানে আসলে অ্যানালাইসিস করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে কেন এই প্রসঙ্গটা আসলো। তো যাই হোক, আমার মনে হয় আমি কথাটা বোঝাতে পেরেছি যে আসলে পুরুষ মাত্রই বিকৃত বা ধর্ষক না, এটা আমি আসলে বলি না। এবং যে ধর্ষক যে তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে সে আসলে বিকৃত রুচি বা মানসিক বৈকল্যের একজন মানে শিকার বলে আমি মনে করি। থ্যাংক ইউ। একটু রাখো, সেটা হচ্ছে যে মানে এখানে আসলে মানে
কথা তো এগুলো ট্রু, কিন্তু আলোচনা আমরা যে লেখাটার বেসিসে করছি, যে লেখাটার বেসিসে আমরা আলোচনাটা করছি মহিউদ্দিন মোহাম্মদের, সেখানে তো মানে ক্ষমতা বনাম পোশাক, তো পোশাকের বিষয়টাকে উনি নাকচ করেছেন, ক্ষমতার বিষয়টাকে উনি ফোকাস করেছেন। সেখানে নৈতিকতা এবং মানসিক বৈকল্য এগুলো আছে, এগুলোর কথা যদি আপনারা বলেন, তাতে করে তো ওনার পয়েন্টটা ইটসেলফ নাকচ হয়ে যান। উনি বলছেন যে এগুলো তো সব ফ্যাক্টর কাজ করতে পারে বা করে হয়তো বা, কিন্তু ইট ইজ পাওয়ার হুইচ মেক ইট পসিবল। এই কথাটার সাথে যদি আমরা যদি দ্বিমত পোষণ করতে না পারি এবং এইটা, তাহলে তো আসলে ওনার কথাটা খণ্ডন হয় না। এটা আর কি। এ ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম আমার সূচনা বক্তব্যে, সেটা আমি বলতে চাচ্ছি না। তা আমি বলতে চাচ্ছি যে মানে তোমার কথার মধ্যে থেকে তাহলে কি মানে এটা কি মহিউদ্দিন মোহাম্মদের থিসিসের মানে প্রপোজিশনের সাথে ইউ এগ্রি অর ডিসএগ্রি? না, পোশাকের ক্ষেত্রে আমি অবশ্যই মানে আংশিক মানে ডিসএগ্রি। আর যেটা ক্ষমতার কথা বললো, এটা আমার কাছে মনে হয় অনেকটাই মানে সত্য। কারণ কি, আমি এটাও দেখছি যে মানে ক্ষমতা শুধু মানে সমাজে বা রাষ্ট্রে না, ফ্যামিলিতেও দেখা যায় যে ক্ষমতাশীল ব্যক্তি। যেমন উদাহরণ দিই, আমি আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে অনেক সময় দেখা যায়, অনেক ফ্যামিলি দেখা যায় যে একজন গৃহকর্তা সবসময় মানে মেয়েদের সঙ্গে সেক্স করে, কারণ মেয়েটা হচ্ছে দুর্বল, তারা কিন্তু বাধা দিতে পারে না। কারণ গৃহকর্তা বা গৃহকর্তার পুরুষ মানে সন্তান, ছেলে সন্তান যারা, তারা কিন্তু সত্যি এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু অনেক হচ্ছে। আবার দেখা যায় যে মানে একই ফ্যামিলির মানে হাজব্যান্ড হচ্ছে বাইরে চলে গেছে, তার দেবর বা তার যে অধীনস্থ পুরুষরা, তারা কিন্তু তাদেরকে মানে ইউজ করছে বা সেক্স করছে। তো এটা কি ক্ষমতা না? এটা অবশ্যই একটা ক্ষমতা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে পরিবার থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় কিন্তু আসলে ক্ষমতারই দাপট। একটা এক্সাম্পল যেটা আমি ইমন ভাই বললেন যে সাজদিন হত্যাটা, এটা কিন্তু আসলে এরকম হয়েছে কেন, যে ওই যে সেখানে কিন্তু বাবা মা উদাসীন, কারণ বাবা মা কিন্তু তার বাচ্চাটা খেয়াল রাখেন। একটা টিনেজ মেয়ে, তার কিন্তু মা যদি তাকে খেয়াল রাখতো বা মানে এত অবাধ যদি সুযোগটা না থাকতো ভিতরে ঢোকার কর্মচারীদের, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু সেফ থাকতে পারতো। হ্যাঁ, এটা কিন্তু পারতো। এটা কিন্তু একটা মানে এক্সাম্পল হয়ে গেছে। আবার যেটা আমাদের সমাজে হওয়া ঘটতেছে, যে মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যাচ্ছে যে মানে যে হাউজের মানে যারা মানে কর্তা বা ছেলে সন্তান, তারা কিন্তু যারা হচ্ছে মানে দুর্বল যারা, তারা কিন্তু এরকম মানে ভিকটিম হচ্ছে, তারা এটা কিন্তু হতে পারে। এই জন্য আমার কাছে মনে হয়। জি, থ্যাংক ইউ। এরপরে সৌরভ যদি কিছু বলতে চাও, ঠিক করবে, অসুবিধা নেই, শুরু করো। তুমি কতক্ষণ? মেবি 5-7 মিনিট, 5 মিনিট বা খুব এরকম 5 মিনিট। 5 ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু আলোচনাটা উপস্থাপন করছি, মানে সামারি করছি, আমি সে জায়গা থেকে আরও কিছু কথা বলতে চাই। যেমন আমাদের আলোচনায় আসছে, আমার কাছে মনে হয়েছে এটা ওনার আলোচনাকে ভুলভাবে রিড করা হয়েছে। যেমন মতামতের ক্ষেত্রে উনি বলছেন যে মতামত দুই রকমের, দর্শন নিয়ে যে পোশাক দায়ী কিনা, এই মতামত নেওয়ার ক্ষেত্রে উনি মতামতকে দুইভাবে ভাগ করছে। সেটা হচ্ছে পুরুষ ধর্ষকের মতামত, মানে যে ধর্ষণ করছে উনি তার মতামতটাকে এক্সক্লুসিভলি গুরুত্ব দিছে। দ্যাটস উনি বলছে যে কি সাধারণ মানুষের জরিপ 250, ওনার কমেন্ট বক্সের 250 জরিপ, অথবা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জরিপ, অথবা হচ্ছে যে কি ভারতের বিচারপতিদের জরিপ, এখানে যারা অংশ নিছে এদের বেশিরভাগ পুরুষ এবং এরা কেউ সরাসরি ধর্ষণ করে নাই। সুতরাং এই মতামতটাকে উনি আলাদা করে দেখছেন। সুতরাং পুরুষ দর্শকের মতামত এক জায়গায় নিছে, আরেক জায়গায় ওনার মতামতটা গুরুত্ব দেয় নাই, বা নারীদেরকে ইনক্লুড করার কথা হচ্ছে, এটা দ্বারা এটা কন্ট্রাডিক্টরি হয় না। মাসুদ ভাই যেটা বলতে চাইছে বলে আমার মনে হয়েছে। তারপর হচ্ছে যৌন আকাঙ্ক্ষাকেও উনি এখানে দুইভাবে ভাগ করছে। সেটা হচ্ছে যে কি ধর্ষকের যৌন আকাঙ্ক্ষা আর সাধারণ মানুষ হিসেবে আমার যৌন আকাঙ্ক্ষা। কারণ কত কোনো সুন্দরী নারীকে নুড বিচে দেখে আমি সাধারণ পাবলিক হিসেবে আমার যে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, আর যে অলরেডি ধর্ষণ করছে বা যে করবে তার যৌন আকাঙ্ক্ষা, এই দুই জিনিসকে উনি ডিস্টিংগুইশ করতে চাইছে। মানে দুই ক্ষেত্রে উনি সরাসরি যার ধর্ষণের অভিজ্ঞতা আছে তার মতামতকে এক্সক্লুসিভলি নিতে চাইছে। যদিও উনি এক জায়গায় বলছে যে আমি ধর্ষণের ব্যাপারে আলাপের জন্য দর্শক হইতে হবে, এরকম কোনো কথা নাই। এই কথাটা উনি বলার পরেও উনি দর্শকের মতামতকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, যেটাকে আপনি কন্ট্রাডিক্টরি বলতে পারেন। তারপর হচ্ছে যে কি মাসুদ ভাই আরেক আলোচনায় বলছে শিয়া, পোশাক এবং ক্ষমতার কথা। হ্যাঁ, তো সেখানে ওখানে উনি যেটা বলছে যে শিয়া হওয়াটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেটা শিয়া হওয়াটা তো ওনার আলোচনার বিপরীতে যায় না। কারণ শিয়া হওয়ার কারণে সে তো সৌদি আরবের সোসাইটিতে ক্ষমতার নিচের লেভেলে চলে গেল, মানে টোটাল ক্ষমতার সেক্টরে। সুতরাং এখানে ক্ষমতা দেয়। আর পোশাকের ব্যাপারটা উনি কী জন্য আনছে সৌদি আরবের কথা, উনি বলছে পোশাকটা সৌদি সরকার সরাসরি পোশাকে দায়ী না করলেও পোশাক ঠিকমতো আছে কি না এটার জন্য যেহেতু একটা শাস্তির ব্যবস্থা রাখছে, আপনি ধর্ষণের কেস ফাইল করার পরও আপনি পোশাকের যে প্রসিডিউর সেটা মেনটেন করছেন কিনা, সেটা আনার কারণে
এক্ষেত্রে ধর্ষণের অভিযোগটা কমে যাচ্ছে, কারণ ধর্ষিত যে সেও তো হয়তো ব্যত্যাঘাতের সম্মুখীন হতে পারে, সাজার সম্মুখীন হতে পারে। উনি বলছে এই ক্ষেত্রে সৌদির আইনটা পোশাকটাকে সামনে এনে, সরাসরি সামনে না আনলেও পরোক্ষভাবে আনছে, যেটা বরং ঠিক না, ক্ষতিকর হয়েছে। তারপর হচ্ছে দেখি মাসুদ ভাই আবার পোশাক ও ক্ষমতার কাঠামোর কথা যেটা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা খুবই ফ্যান্টাস্টিক হয়েছে। যেমন হচ্ছে দেখি ধরেন যে সমাজের আপার লেভেলে যে ওভাবে চলে, উত্তেজক পোশাক পরে বা উত্তেজক চলাফেরা করে, সে ক্ষমতার উপরের লেভেলে থাকাতে সাধারণ দর্শকের হাতের নাগারে আসে না, ফলে সে বেঁচে যাচ্ছে। কিন্তু এর শিকার হয় কে? ক্ষমতা কাঠামোর নিচে থাকে যে ঠিকমতো পোশাক পরার পরও আক্রান্ত হয়। তো এটাকে স্যার বলতে যাচ্ছেন এটা মহিউদ্দিনের কথার পক্ষে যাচ্ছে, আমি মনে করি না এটা মহিউদ্দিনের কথার পক্ষে যাচ্ছে না, বরং মাসুদ ভাইয়ের কথাটা ঠিক। সেটা হচ্ছে পোশাক ইজ দেয়ার, মানে ড্রেস ইজ দেয়ার, বাট এবং ক্ষমতাও ইজ দেয়ার, বাট আপনাকে চিন্তা করতে হবে আরেকজনের পোশাক আরেকজনকে ইফেক্ট করতেছে কিনা। বরং এটা আমাদের টোটাল সোসাইটিকে যদি আমি রিড করি, এটা নারীদেরকে আরও ভালনারেবল করতেছে, ভালনারেবল নারীদেরকে আরও ভালনারেবল করতেছে। সত্যি কথা হচ্ছে আমাদের দেশে তো বেশিরভাগ নারী ইনফ্যাক্ট সাধারণভাবেই তারা আন্ডার প্রিভিলেজড। তো এটা হচ্ছে কথা। তারপরে ওনার আলোচনা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে দেখি উনি দেখাইতে চাইছে, ওনার আলোচনা যদি আমরা সংক্ষেপে দেখি, পোশাক বনাম ক্ষমতা এরকম বাইনারি হয়েছে। পোশাক একটি কারণ সেটা উনি মানতে রাজি না। উনি পোশাককে বারবার দেখেছে যে সাধারণ কাম জায়গায় এটা সাধারণ এই করে, এটা সাধারণ সেই করে, সুতরাং এটা সবার মধ্যে যেহেতু হয়, আর আপনারা সবাই তো দর্শন করেন না, সুতরাং পোশাক এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই ক্ষমতা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা দ্বারা উনি বুঝাতে চাচ্ছে ধর্ষকের দর্শকের মনস্তত্ত্বের আলাপ তো এখানে নাই। আপনি আমার মনস্তত্ত্বকে বাদ দিয়ে দিচ্ছেন, দ্যাটস ফাইন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আমার মনস্তত্ত্ব আপনার গুনায় ধরবেন না। দর্শকের মনস্তত্ত্ব কই? আপনি বলছেন যে কি তারা জবানবন্দিতে বলে নাই, তারা সেই বলে নাই, জরিপে ছিল না। সো তাহলে এখন আমাদের তাহলে পুরো আপনার পুরো আলোচনা এতে বাতিল হয়ে গেল। আপনি যেখানে দর্শকের মনস্তত্ত্বকে, সাধারণ মনস্তত্ত্ব বাদ দিয়ে দর্শক মনস্তত্ত্বকে একটা বেসিক জিনিস হিসেবে ধরছেন, এবং তার মনস্তত্ত্বের কোনো আলাপ এখানে নাই, কোনো জরিপ এখানে নাই, কোনো জবানবন্দি এখানে নেই, তাহলে পুরোটাই তো পুরো আলোচনাতে ফাও হয়ে গেল। কিসের ভিত্তিতে আপনি পুরো পোশাকের আলোচনাটা সাজাইলেন? কারণ আপনি তো এটা বেস ধরছেন। আচ্ছা, এই পোশাকের আলোচনায় আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কি এরপর উনি বলছে যে কি ধরেন ইয়ার কথা, ক্ষমতা এবং পোশাকের আলাপ করতে গিয়ে উনি বাংলাদেশের একটা গ্রামের উদাহরণ দিছে, যে যেখানে হিন্দু পাড়ার মেয়েরা পূজার সময় বাইরে আসলে ধর্ষণের শিকার হয়, এবং সেখানে মুসলিম মেয়েরা কিন্তু এরকম শিকার হয় না, মুসলমান ছেলেরা এটা করে। হ্যাঁ, ওই গ্রামে উনি দেখাতে চাইলে যে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেহেতু, তাহলে মুসলিম ছেলেরা এখানে প্রিভিলেজ, তারা ক্ষমতা কাঠামোতে আছে, এবং মেয়েগুলো মুসলিম সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ হিসেবে ক্ষমতা কাঠামোতে আছে। কিন্তু হিন্দু নারীরা যেহেতু সংখ্যালঘু, তারা ক্ষমতা কাঠামোর নিচে আছে, তারা এটার শিকার হয়। এখানে উনি আরেকটা বড় গলত করছে এই কথা বলার পরে। সে বলছে যে কি অনেক সময় মানে এরকম নিয়ে আসলে মেয়েরা চিৎকার চেঁচামেচি করে না, এবং তারা নাকি এরকম চাই যে তাদেরকে তুলে নেওয়া হোক। তাহলে আপনি যদি চান কোনো নারী বা কোনো নারী গোষ্ঠী যদি চায় যে তাদেরকে রাতের অন্ধকারে তুলে নেওয়া হোক এবং সেক্স করা হোক, তাহলে এটা তো আর ধর্ষণ থাকতেছে না, অ্যাটলিস্ট মানে বাই ডেফিনেশন। হ্যাঁ, এটা একটা ব্লান্ডার মিস্টেক উনি এখানে করছে। আরেকটা হচ্ছে যে এবার ওনার আলাপের দ্বিতীয় অংশ, টোটাল আমি যদি ক্ষমতার কথা বলি, সার্বিকভাবে এটাকে ক্ষমতা কাঠামোর ব্যাপার দেখাইছে। এখন আমার প্রশ্ন, কোন অপরাধটা ক্ষমতা কাঠামোর বাইরে? মানে আপনি আমাকে একটা অপরাধ দেখান যেখানে ক্ষমতা নাই। আমি যদি ওনার মধ্যে এরকম বাকি ফ্যাক্টরকে নাকচ করে দিই, টোটালি শুধু ক্ষমতাকে ফোকাস করি, আমি তো সকল অপরাধে, ভোট চুরি করা, ডাকাতি করা, কত রকমের অপরাধ আপনি বলবেন, কথার কথা অথবা যত রকমের অপরাধ আপনি বলেন, সবগুলো অপরাধকে আমি শুধুমাত্র ক্ষমতায় সীমাবদ্ধ করে ফেলতে পারবো। তাহলে তো সমাজে আর কোনো ব্যাপার থাকতেছে না, মানে নৈতিকতার কোনো ব্যাপার থাকবে না, বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যাপার থাকবে না, সোসাইটির কোনো ব্যাপার থাকবে না, জাস্ট এখানে ল অ্যান্ড অর্ডার থাকবে। এখন কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার করে আপনি কেন পুলিশি রাষ্ট্র করতে পারলেই সমাধান? হ্যাঁ, এখন আপনি পুলিশের রাষ্ট্র করতে পারলে সমাধান করবেন, দ্যাটস ট্রু। স্যার দেখাইছে যে কি এই স্ট্যাটিস্টিক দেখাইছে, স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন অবশ্যই আছে, তারপরে সংজ্ঞার ক্ষেত্রেও কিছু ভিন্নতা আছে, সেগুলো আমি আমলে নিলাম। বাট বেসিকলি এটা তো ট্রু যে যেখানে ল অ্যান্ড অর্ডার আছে সেখানেও ধর্ষণ হচ্ছে। ক্ষমতায় যদি একমাত্র ফ্যাক্টর হয়, সেখানে যদি আপনি ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে চান, যে মানে প্রিভিলেজ সোসাইটি, পাশ্চাত্য সোসাইটির সাথে এই মুহূর্তে আমাদের কাছে তার ভালো কোনো উদাহরণ নেই, সেখানে কেন ধর্ষণ হচ্ছে, সেখানে কেন অন্যান্য অপরাধ হচ্ছে? তাহলে আপনি এমন একটা সাম্যবাদী মানে কমিউনিস্ট রাষ্ট্র বা কমিউনিস্ট সমাজ কীভাবে করবেন, বা কোন ধরনের প্রিভিলেজ সোসাইটি আপনি করবেন যেখানে ক্ষমতা মানে ধর্ষণ হবে না? কথার কথা, আমরা তো সাম্যবাদী রাষ্ট্রও দেখছি, কমিউনিস্ট রাষ্ট্রও দেখছি, তো সেখানে কি ধর্ষণ হয় না? সেখানে যদি অপরাধ হয় না, তাহলে সেখানে সোশ্যাল ফ্যাব্রিকে কেন অপরাধগুলো হয়েছে? এটা তো তাহলে একটা পুরো আলোচনাটা কেমন, মানে ওনার আমি দেখাতে যাচ্ছি দুইটা বেসিকের মধ্যে ওনার গলত আছে। পোশাকের আলোচনার ক্ষেত্রে উনি যেখানে বলছে যে কি এখানে অবশ্যই দর্শকের মনস্তত্ত্ব আসতে হবে, সেখানে দর্শকের মনস্তত্ত্বের কোনো আলাপ উনি আনে নাই। আর ক্ষমতার ক্ষেত্রে উনি দেখাইতে চাইলে শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র ক্ষমতা বা পৃথিবীর ইতিহাসের সকল অপরাধে আছে। আপনি একটা রাষ্ট্রের উপর ইনভেট করবেন, আপনি একটা সোসাইটিতে এই করবেন, আপনি নিজে পার্সোনালি কোনো ক্রাইম করবেন। কেউ যদি অপরাধে, ধর কথা অভাবে চুরি করছে, সেও তো ক্ষমতার সুযোগ নিচ্ছে। আমি দোকানে থাকা অবস্থায় একজন চোর তো অভাবে চুরি করতে পারবে না। আমি মসজিদে নামাজ করতে গেছি, অথবা আমার ঘরের দরজা মানে কম ছিল, সুতরাং সে এখানে একটা এনভায়রনমেন্ট, মানে ক্ষমতার একটা এনভায়রনমেন্ট নিচ্ছে যে এখানে আমি ক্ষমতাশালী, এই মুহূর্তে আর কেউ নাই, আর কেউ দেখবে না। এটা তো একটা ক্ষমতার ব্যাপার, তাই না?
সে যে বললো যে নির্জন রাস্তায় ধর্ষণ হয়, সেটাই যদি একটা ক্ষমতার ফেব্রিক তৈরি করে, নির্জন রাস্তায় একটা ধনী মানুষকেও ধনী মহিলাকে একটা আন্ডার প্রিভিলেজ পুরুষ ধর্ষণ করতে পারে, তাহলে সেখানে একটা ক্ষমতার ফেব্রিক তৈরি হচ্ছে না, কেউ দেখবে না, এটা একটা ক্ষমতার ফেব্রিক তৈরি করে। তো চুরিও সেম, ডাকাতিও সেম, এরকম সকল কিছুই তো ক্ষমতাতে পর্যবেসিত। তাহলে পুরো আলোচনায় তো নাকচ, মানে কেন আমার আলোচনা একটা অপ্রয়োজনীয় আলোচনা হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে স্বরূপ একটু থাকো, সেটা হচ্ছে যে তুলে নেওয়া, মানে আমাদেরকে তুলে নেওয়া হোক, এটা মেয়েরা চায় না। হ্যাঁ, মেয়েরা চায়, এটা উনি বলছে, আলোচনায় বলছে। এটা দর্শকদের স্টেটমেন্ট হচ্ছে যে দর্শকরা মনে করে যে ধর্ষিতা মেয়েরা এটা কোনো না কোনোভাবে তারা এনজয় করে বা সেটা চায়, এটা মেয়েরা চায়, এটা ওনার বক্তব্য না। ওকে, সরি, আমি তাহলে সেক্ষেত্রে আমার মানে এটা বলাটা ভুল হয়েছে। কিন্তু এখন উনি তো শুধুমাত্র দর্শকদের স্টেটমেন্টটাই নিছে, তাহলে এটা আনার প্রয়োজনটা কি? মানে অর্থহীন হলো না ব্যাপারটাতে? উনি যদি মনে করে যে দর্শকরা যদি মনে করে এবং উনি যদি এটাকে এন্ডোর্স করে যে মেয়েরা চায় যে তারা তুলে আনা হোক, দে এনজয় ইট, তাহলে তো এনজয় করলে তার দর্শন থাকতেছে না। না, এটা ধর্ষকরা মনে করে, মেয়েরা তো মনে, মানে ধর্ষিত নারীরা তো আর সেটা বলে না, এটা আর কি। আচ্ছা, যাই হোক, ইয়াতে যারা আলোচনা করেছেন তাদের আলোচনার পর আমি একটু সামারি দেব, জাস্ট নট মোর দ্যান 5 মিনিটস। তারপরে আমার আলোচনাটা উপস্থাপন করবো, এরপরে কারো যদি জরুরি কোনো কথা থাকে সেটা হয়ে একটু সরি একটু ইয়ে করি। সেটা হচ্ছে আমি লাইটটা আবার পড়লাম, তো ও বলছে যে কি তারা দাবি করে, মানে ধর্ষকরা দাবি করে যে হিন্দু মেয়েরা মনে করে যে তাদেরকে তুলে আনা হোক। তো উনি দর্শকদেরকে প্রশ্ন করছে, আমি বললাম তাহলে মুসলিম মেয়েরাও তো মনে করে, মনে হয় এরকম চাই, তাহলে ওনার মনে করে এই আলাপটা কেন হয়? উনি কীভাবে জানে যে মুসলিম মেয়েরাও এরকম ওদেরকে তুলে আনাটা চাক? না, এটা আচ্ছা যাই হোক, এটা আমরা পরে আবার। তো যাই, থ্যাংক ইউ আব্দুল কাইয়ুম। ইব্রাহিম হোসেন সাজনিন হত্যা মামলা যেটা বলেছিলেন, আমি আমার কাছে যতটুক মনে পড়ে, বড়লোক পরিবার, ডুপ্লেক্স বাসা, বাবা মা পরে থাকে, মেয়েটা নিচের রুমে থাকে, তারপরে ড্রাইভারের হাতে মারা পড়ছে, এরকম ঘটনা তো। আমার খুব ক্লিয়ারলি একটা কথা মনে আছে, মেয়েটা মানে খুব সংক্ষিপ্ত পোশাক পরে বাসার মধ্যে নিচে থাকতো, এবং ওই কখনো ওই কোনো একটা কাজ করার জন্য কর্মচারী আসছে, কোনো একটা এরকম ইঞ্জিনিয়ার তাদের পারিবারিক, হ্যাঁ, সে বাথরুমের মধ্যে মেয়েটাকে ঝাপটে ধরছে, দর্শন করতে চাইছে, তারপরে দিয়ে মেয়েটা বলছে, বা ড্রাইভারের সেরকম আচরণ ছিল, হ্যাঁ, মেয়েটা ফ্যামিলিতে এটা নিয়ে বলছে, কিন্তু ওর বাবা মা এটাকে আমলে নেয়, হ্যাঁ, আর কি। ওখানে কিন্তু যে লোককে দোষী করেছে সে কিন্তু মেয়েটা এভাবে করে মানে অলমোস্ট নুড থাকতো, সেটা দেখে সে ইয়ে হয়েছে, সেটা বলছে, এবং সেটা তো ভিকটিম বলছে, কিন্তু আমি একটু ভিকটিম না, না সরি, ওই যে মানে ধর্ষক বলছে। না, আমার কথা শেষ করতে, আমাদের নিয়ম হচ্ছে যে একজনের কথা শেষ হবে, তারপরে তো এইটা তো তাহলে পোশাক দায়ী না, যে আর্গুমেন্টটা দেওয়া হয় এই স্পেসিফিক ঘটনাটা তার এগেস্টে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ইব্রাহিম হোসেন যে ধর্ষকের মনস্তত্ত্বের কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে আপনাদের কথার মধ্যে একটা কথা আসে নাই, সেটা হচ্ছে কালচার। তো এই মনস্তত্ত্ব কালচার দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে কালচারটা যেরকম সেখানে ব্যাপারটা তো সেরকম। আর এখানে আরেকটা জিনিস খুব ব্যাপার, সেটা হচ্ছে এখানে দুইটা ব্যাপার মানে গুরুত্বপূর্ণ। আমি তো যে ক্লারিফিকেশনগুলো করেছি এটা নিয়ে তো আপনারা সবাই এগ্রি করেছেন, যেগুলোর সাথে এথনিক, মিলিটারি, রিভেঞ্জ রেপ, হ্যাঁ, এগুলোর সাথে পোশাকের কোনো সম্পর্ক নেই, কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই, যেহেতু এগুলা মিলিটারি রেপ মিলিটারির সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটা আচ্ছা। তো এখন ওই ইয়াটা অ্যাক্সিডেন্টাল, মানে কেউ কাউকে ধর্ষণ করা, আর হলো সিরিয়াল বা হ্যাবিচুয়াল যে ব্যাপারটা আর কি, দুইটা ব্যাপারকে আমরা আলাদা করতে হবে। হ্যাবিচুয়াল বিষয়টা, কোনো হ্যাবিচুয়াল বিষয় আলটিমেটলি আর কোনো কিছুর নির্ভর থাকে না। আমাদেরকে দেখতে হবে যে এই হ্যাবিচুইটিটা কীভাবে তৈরি হলো, এটা হলো গুরুত্বপূর্ণ। এটা একটা সিস্টেমেটিক আলাপ, তো সেখানে আমি বলতেছি হ্যাবিচুয়াল হয়ে যাওয়ার পরে, মনে করে কেউ অ্যাডিক্টেড হয়েছে, অ্যাডিক্টেড কেন হয়েছে সেই আলোচনাটা মোর ইম্পর্টেন্ট।
অ্যাডিক্টেড হওয়ার পরে সে কী করছে, এটা আসলে যদিও এটা ভাইটাল, এটা রিভিল করে এইটা দ্বারা আমরা এফেক্টেড বা সে এফেক্টেড, কিন্তু সে আলোচনাটা সেখানে করলে লাভ নেই। সমাধানটা করতে হবে যে এটা কীভাবে হয়েছে, সে গোড়ার জায়গাটা বন্ধ করা, এটা। তো সেই জন্য ওই অ্যাক্সিডেন্টাল রেপটা কেন হয়, অ্যাক্সিডেন্টালি সে কিলাররাও দেখা গেছে যে সে প্রথমে কোনো কারণে একটা কিল করে, এমনকি হয়তো কোনো জাস্টিফাইড কজে, কিন্তু তারপরে সে কিন্তু ক্রমান্বয়ে এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে পড়ে, বা ড্রাগের ক্ষেত্রে সেটা ঘটে। তাহলে আমাদের আলোচনার মূল পয়েন্টটা আসা হচ্ছে সোশ্যাল কনটেক্সটে যদি আলোচনা করি অ্যাক্সিডেন্টাল রেপটা কেন ঘটে। তো অ্যাক্সিডেন্টাল রেপ হওয়ার ক্ষেত্রে ক্ষমতার কথাটা উনি যেটা নিয়ে আসে, এটা তো আমার প্রথম আলোচনাতে আমি ইভেন প্রথম আমি এটা পড়ার পর থেকে আমি মনে করছি যে আসলে ক্ষমতার কথাটা রিডেন্ডেন্ট, কারণ ক্ষমতা দিয়েই এটা করা হয় এবং যে কোনো অপরাধমূলক ঘটনার সাথে ক্ষমতা সম্পর্কিত, এবং এইটা একটা আইনি দৃষ্টিভঙ্গি, উনি একজন আইনের লোক হিসেবে সেভাবে হয়তো দেখেছেন আর কি। হ্যাঁ, আব্দুল কাইয়ুম বলেছে, আমাদের বলেছে, মাসুদুল আলম বলেছে, কথাগুলো ভেরি রাইট আর কি। হ্যাঁ, আটা হলো যে ফিজিক্যাল যে ড্রাইভটা, মানে একটা কথা যে মানে মেল সেক্সুয়ালিটির প্যাটার্নটাকে, ইট ইজ অ্যাগ্রেসিভ। এখন এই অ্যাগ্রেসিভনেসটাকে ও এনজয় করছে কিনা, ম্যাম বলেছে ম্যারিটাল রেপের কথা, সে এটা এনজয় করছে না, কিন্তু এখানে অনেকগুলো মাত্রা এখানের সাথে জড়িত। যে আমরা কি বলবো যে মানে যে মানে প্রাণী জগতে পুরুষগুলো, সবাই না হলো অনেকগুলোই, তারা তাদের নারীদেরকে রেপ করে, এটাকে বলবো বিকজ দে ডু ফোর্সফুল অ্যাপারেন্টলি মেটিং, এবং অ্যাপারেন্টলি ব্রুটাল। আমি তো হাঁস মুরগি পালি, আরও বিভিন্ন উদাহরণ, যেগুলো আমি আর বলছি না। তো মানুষেরা তো সেটা থেকে ব্যতিক্রম কিছু নয়। হ্যাঁ, তারপরে এই যে মিটু মুভমেন্ট নিয়ে জর্ডান পিটারসনের যে সমালোচনা, হ্যাঁ, সে বলছে যে এটা তো মানে হোয়াট ইজ দ্য এরিয়া যেখানের মধ্যে মানে সেক্সুয়ালি অ্যাপ্রোচ করা এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করার মধ্যে পার্থক্যটা কীভাবে হবে আর কি। হ্যাঁ, তো এগুলো কতগুলো ব্যাপার যে আমাদের এখানে লেখক খুব চমৎকার বলেছেন যে আমাদের এখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ এর যে আইন আছে, এটা দুনিয়ার মানে কোনো দেশের মধ্যেই নেই। বাংলাদেশ যে মানে ধর্ষণে যে এগিয়ে গেছে, এটার কারণের মধ্যে কিন্তু একটু একটা যে কেউ ধর্ষণের অভিযোগ করে ফেলতেছে, কথার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আর এখানের মধ্যে ইব্রাহিম হোসেনের আলোচনার মধ্যে আসছে লোকাল ভার্সাস গ্লোবাল ফ্যাক্টরসগুলো আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমরা যখন একটা সোশ্যাল প্রবলেম আলোচনা করব, আমাদেরকে গ্লোবাল কন্টেক্সটটাকে করতে হবে। আমি তুমি কীভাবে ভালো আছি বা আমি তুমি কীভাবে খারাপ আছি, আমরা এটা না গ্লোবালি আসলে জিনিসগুলো কীভাবে ঘটে। আমরা যদি মনে করি যে আমাদের দেশে আইন না থাকার কারণে হচ্ছে, কিন্তু আইন আছে এমন দেশও হচ্ছে, এবং অনেক দেশ আছে যেখানে আইন নাই, কথা নেপাল, ওখানে তো এগুলো কিছু নেই, কিন্তু ওখানে ধর্ষণও নাই। এমন ট্রাইবাল সোসাইটি আছে যেখানে কোনো আইনই নেই, শুধু কালচার দিয়ে তারা চলে, তাই না? যে এরকম কিছু ব্যাপার। মাসুদুল আলম যেটা বলেছেন যে উন্নত দেশে রিপোর্ট বেশি হয় এবং সেখানে ধর্ষণের সংজ্ঞার মধ্যেও আছে, কিন্তু আমি যেটুকু জানি যে ধর্ষণের ঘটনা যা ঘটে এবং যা রিপোর্ট হয় উন্নত দেশে, মানে যেগুলোকে আমরা ডেভেলপ কান্ট্রি বলি, ডেভেলপ কান্ট্রির মধ্যে এই রেশিওটা খুবই কম, এটা লেস দেন 10% ঘটনা রিপোর্টেড হয়। হ্যাঁ, তো এটা আমি একটা পয়েন্ট বললাম। আরটা হলো যে এই যে মানে আমরা যখন ম্যারিটাল রেপের ব্যাপারে ও আপত্তির কথা বলেছে, এখানে একটা জিনিস কি, মানে সেক্সুয়াল অ্যাসল্ট আর রেপ, এই দুটাকে যদি আমরা পার্থক্য না করি, তাহলে যে মানে এটা বড় মুশকিলের কথা। যে এই যে নায়িকাটা যে অভিযোগ করলো নাসিরের বিরুদ্ধে যে আমাকে ইয়ে করছে, এখন আমরা অ্যাটেম্প টু মার্ডার কীভাবে বুঝতে পারি যে ও ছুরি দিয়ে মারতে চাইছে, আমি ঠেকাইছি, ওকে। এখন একটা ও আমাকে ধর্ষণ করতে চাইছে, অ্যাটেম্প টু রেপ, ওকে। তো অ্যাটেম্প টু রেপটা কীভাবে সংজ্ঞায়িত করা হবে, এগুলোর কোনো কিন্তু মানে সংজ্ঞায়ন নাই আর কি। হ্যাঁ, তো এখানে আমার বয়স এবং পজিশন মিলে আমি আর বিস্তারিত কথা বলছি না। সেটা হচ্ছে যে ম্যাডামের কথার মধ্যে এটা আসছে যে নারীটা বাধা দেয় না কারণ সে হয়তো এনজয় করছে। এখানে বলা হচ্ছে যে সে ফিজিক্যালি এনজয় করছে, এটা প্রমাণিত, কিন্তু সে আসলে মেন্টালি এটা চায় না, স্টিল এটা রেপ হবে, মানে আমাদের রেপের বর্তমান সংজ্ঞা অনুসারে। তাহলে
অ্যাক্সিডেন্টাল রেপের ক্ষেত্রে ফ্রম মেলস পয়েন্ট অফ ভিউটা হতে পারে যে আমি আসলে রেপ করতে চাই নাই, ওই যে সাজনিনকে হত্যা করার মানে ধর্ষণ এবং হত্যা করছে কিন্তু আমি প্রলুব্ধ হয়েছে, হ্যাঁ এটা, এবং এটা তো হইতেই পারে। এবং মেল সেক্সুয়াল প্যাটার্নটাই হচ্ছে যে তার অ্যারাউজালটাই ঘরে হচ্ছে ভিজুয়াল দিয়ে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত, এটা আমরা নিজেরা মেলরাও বুঝি এবং তো সুতরাং ভিজুয়াল দিয়ে যদি হয় সেখানে পোশাক অবশ্যই একটা ভূমিকা পালন করবে, এটা তো খুবই একটা কনসিস্টেন্ট কথা আর কি। হ্যাঁ, তো এখন আমি যদি না চাই তাহলে আমি বাধা দিব। এখন কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার মনে হচ্ছে যেন আই শুডন্ট ডু ইট। তা এখন আমি রাত্রে তখন আমি বললাম যে আমি তখন আসলে মানে এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে আর কি, এইগুলো মানে মানে কতগুলো ইয়াসে তৈরি করতেছে, এখানের মধ্যে কনফিউশন তৈরি করতেছে আর কি। হ্যাঁ, আর ক্ষমতার মানে সম্পর্কের যে ভারসাম্যের কথা মাসুদ বলছে, যে মানে এখন কথা হচ্ছে যে ক্ষমতার সম্পর্কের ভারসাম্য না থাকলে রেপ ঘটে, এটা তো অবভিয়াস ঘটনা, এটা তো ভেরি ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে শুরু হয়েছে। এখন আমরা যদি বলি, ম্যাডাম যেটা বলেছেন যে হাউস বাসার মধ্যে পুরুষ পক্ষ মেয়েদের সাথে সেক্স করে, অনেক ক্ষেত্রে সেটা রেপ হিসেবে হয়, ওয়েল, কিন্তু এখন যেখানে আমরা যদি প্রমিসকিউটি বলি মানে যার সাথে সেক্স করা, এটা তো বর্তমান সিচুয়েশনে ওয়েস্টে মেয়েরাই বেশি করতেছে। এখন মেয়েদের যদি সেরকম ক্ষমতা থাকতো সে সেটাও প্রয়োগ করতো। হ্যাঁ, তাহলে ক্ষমতার দৃষ্টিতে এটা অবশ্যই একটা ক্ষমতার ব্যাপার। এখন উদ্বুদ্ধ করা এইটার জন্য যদি পুরুষ পক্ষ দায়ী হয়, হ্যাঁ, তাহলে যে একটা পুরুষ নারীটাকে তার ইচ্ছার বিরুদ্ধে উত্তেজিত করছে, এরপরে নারীটা তাকে কোঅপারেট করছে, সে এনজয় করেছে। এখন যেহেতু সে ইনিশিয়েট করেছে এবং সে তাকে করেছে জন্য হয়, তাহলে ভিজুয়ালের মাধ্যমে তো পুরুষটা তো উত্তেজিত হচ্ছে, সে অন হচ্ছে। একটা নারীদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কখন তুমি একটা পুরুষকে দেখে অ্যারাউজাল ফিল করো, অন হও, সে বলছে যে আমি যদি এরকম হ্যান্ডসাম মানে কি বলে জানি মাস্কিউলার কাউকে দেখি তাহলে আমি অন হই। ওকে, তা এখন বা এরকম আমি তাকে যদি সুটেড বুটেড মানে ভালো অবস্থায় দেখি তাহলে অন হয়। এখন কে কিভাবে হচ্ছে সেটা কোনো কথাটা হচ্ছে ব্যাপারটা সে কিভাবে করতেছে, এ করার ক্ষেত্রে সে ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং ক্ষমতাকে যদি আমরা যদি মনে করি এটার কারণ, তাহলে তো যে অন্যান্য যে কারণগুলো যেগুলো নিয়ে লেখক আলোচনা করতেছে, আমরা আলোচনা করছি, এগুলো ডিডেন্টেন্ট হয়ে পড়ে। এখন এই যে ইয়াতে আমাদের সৌরভ যে বলল যে লেখক ধর্ষকের মতামতকে